ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অথবা যেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো চলুন আজকে আমরা কিভাবে সুন্দরভাবে সঠিকভাবে রাইট ফর্ম ভার্বস রূপান্তর করতে হয় তা জেনে নিই। তো প্রথমে আমি যে নিয়মটি দেখাতে যাচ্ছি সেটি আপনাদের ডিসপ্লেতে বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভার্বগুলোর পরে যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, had better, has to, have to, had to, has been able to, had been able to, am to, is to, are to, would rather অথবা would rather than, cannot but, ought to ইত্যাদি ব্র্যাকেটের ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। মানে এদের এই সমস্ত ভার্বের পরে বা অক্সিলারি ভার্ব যেটাই বলি না কেন আমরা, ইহাদের পরে ব্র্যাকেটের ভার্বটা হবে প্রেজেন্ট ভার্ব। প্রেজেন্ট ফর্ম যদি না বুঝি তাহলে বুঝতে হবে ভার্বটা হবে ভার্ব ওয়ান, অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমাদের সবসময় একটি মনে রাখতে হবে, ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ব্র্যাকেটের ভার্বটা সব সময় ভার্ব ওয়ানে থাকবে। আর ব্র্যাকেটে টু এর কোনো মূল্য নেই, এটা আমাদেরকে একটা মনে রাখতে হবে। ব্র্যাকেটে টু এর কোনো মূল্য নেই, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি এক্সাম্পলগুলো ফলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে, এই ভার্বগুলো বা অক্সিলারি ভার্ব যেটি বলি না কেন, এগুলোর পরে ব্র্যাকেটের যা ভার্ব থাকবে তাই বসবে। যেমন আই অ্যাম টু, আচ্ছা অ্যাম টুর অর্থটা কি? অ্যাম টু ইজ টু আর টু এর অর্থ হবে তে হয়। এই যে অ্যাম টু ইজ টু আর টু এর অর্থ হচ্ছে তে হয়। আমরা ট্রান্সলেশন একেবারে সে দেখে নিই। আই অ্যাম টু কুক এভরি ডে অ্যাট নাইট, তাই প্রতিদিন আমাদের রাত্রে কী করে রান্না করতে হয়, তাতে আই অ্যাম টু কুক, এই যে অ্যাম টুর পরে কুক বসলো। আচ্ছা, পরটি আসি ইট মে ড্রিজল। মেয়েটা আমরা জানি ইট মে ড্রিজল, তো এই মেয়ের পরে আমরা কি করলাম, ড্রিজল অর্থ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া। কি পড়া? ঝিরিঝিরি বৃষ্টি পড়া। ঝিরিঝিরি বৃষ্টি পড়া, ঝিরিঝিরি বৃষ্টি পড়া, ঝিরিঝিরি বৃষ্টি পড়া। আচ্ছা, ইউ হ্যাড বেটার লিভ দ্য ফিল্ড। এই হ্যাড বেটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কোনো কাজ করাই উত্তম, এরকম একটা অর্থ ব্যবহৃত হয়। ইউ হ্যাড বেটার, হ্যাঁ, মানে উচিত বা উত্তম, ভালো, এরকম অর্থ প্রকাশ করা হয়। ইউ হ্যাড বেটার লিভ দ্য ফিল্ড, ই হ্যাড বেটারের পর আমরা কি করেছি, এই আনসারটা দেখি হ্যাড বেটারের পর ভার্ব ওয়ান করেছি আমরা এটাকে, কারণ আমাদের রুলসে বলা আছে যে এই সমস্ত ভার্বের পরে আমাদের কোনো ভার্ব ব্র্যাকেটে কোনো ভার্ব চেঞ্জ হয় না, অর্থাৎ যা থাকবে তাই বসবে। তা ইউ হ্যাড বেটারের অর্থ আমরা একটু জেনে নিই। এখানে আমার লেখার জায়গায় নেই, লিখে রাখতে পারলে ভালো হতো। তো হ্যাড বেটারের অর্থ হচ্ছে আমাদের উচিত অর্থে আসে কিছুটা, মানে আপনার এখন এই জায়গাটা এইটা করাই ভালো, বা এই কাজটা করাই উত্তম, বা এই কাজটি করাই উচিত, এরকম ভদ্রতা বা এরকম সাজেস্ট করার জন্য আমরা এই হ্যাড বেটারটা ইউজ করতে পারি। তো এই হ্যাড বেটারের পর আমাদের ভার্ব ওয়ান বসে। মাস্টের পর আমরা জানি, মাস্টের পর এই যে আমার এটি হচ্ছে কোশ্চেন, আই মাস্ট সলভ দ্য প্রবলেম, তাহলে কী হবে, আই মাস্ট সলভ দ্য প্রবলেম, ব্র্যাকেটে ভার্বে কোনো চেঞ্জ হবে না। এই হ্যাভ বিন অ্যাবল টু, আমরা এখানে দেখি যে হ্যাজ বিন অ্যাবল টু অথবা হ্যাভ বিন অ্যাবল টু এর অর্থ হচ্ছে আমরা এখানে তে পেরেছি বা তে পেরেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখি আই হ্যাভ বিন অ্যাবল টু সলভ দ্য প্রবলেম, মানে অর্থাৎ আমি কাজটি করতে পেরেছি বা সমাধান করতে পেরেছি। তাহলে এই হ্যাজ বিন বা হ্যাভ বিন অ্যাবল টুর পর এই যে ভার্ব বসছে, আমি এখানে পাশাপাশি অর্থটা লিখে দিচ্ছি যাতে আমরা আপনারা এই ধরনের বাক্যগুলো বুঝে শুনে ট্রান্সলেশন করতে পারেন। আচ্ছা, এখন পরেরটিতে আসি উড রাদার। আচ্ছা, উড রাদার স্টার্ভ হচ্ছে না খেয়ে থাকা। কি থাকা? না খেয়ে থাকা। স্টার্ভ অর্থ হচ্ছে না খেয়ে থাকা, না খেয়ে থাকা। আচ্ছা, আই উড রাদার স্টার্ভ দেন টু টেক, আমি বলেছি ব্র্যাকেট টু এর কোনো মূল্য নেই, তাই টুটা আমি কেটে দিলাম। এই ফিনান্সিয়াল হেল্প ফ্রম ইউ, তাহলে হয়তো যদি তোমার কাছ থেকে আমি বরং না খেয়ে থাকবো তবু তোমার কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা নিব না, তাহলে কী হবে দেখেন, আই উড রাদার স্টার্ভ, যা থাকবে তাই ভার্ব ওয়ান বসলো।
দেন এর পর আবার ভার্ব ওয়ান বসলো, এ ফিনান্সিয়াল হেল্প ফ্রম ইউ। তাহলে আমি না খেয়ে থাকবো তবু তোমার কাছে অর্থনৈতিক সাহায্য নিব না, এটি হচ্ছে এই স্ট্রাকচারের অর্থ। তা আমরা যদি না বুঝে পড়ি তাহলে মনে রাখতে হবে উটরাদের পর ভার্ব ওয়ান বসবে এবং দেনের পর ভার্ব ওয়ান বসবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। দেখেন আমরা হ্যাজ টু বা হ্যাভ টু এর অর্থ হচ্ছে তে হবে, চিনিবার উপায় হচ্ছে আমাদের তে হবে। কী হবে? তে হবে। ইউ ডু নট হ্যাভ টু ওয়েট হিয়ার ফর হার ইন দ্য বেকিং সান। ইন দ্য বেকিং সান অর্থ হচ্ছে তীব্র রোদে, তীব্র রোদে, এর অর্থ হচ্ছে তীব্র রোদে। ইন দ্য বেকিং সান মানে পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি। তাহলে কি ইউ ডু নট হ্যাভ টু ওয়েট হিয়ার ফর হার ইন দ্য বেকিং সান, তার জন্য এখানে রোদে তোমাকে জন্য অপেক্ষা করতে হবে না, তোমাকে অপেক্ষা করতে হবে না। আচ্ছা, কুড নট বাট পরটাতে আমরা চলে আসি। আর যদি আমরা অর্থ না বুঝি তাহলে কী করতে হবে? হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এই এক কথায় আমাদের এই ভার্বগুলোর পরে ভার্বে কোনো চেঞ্জ হবে না। আমি প্রত্যেকটি এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, পাশাপাশি অর্থ দিয়েও বোঝানোর চেষ্টা করছি। আই কুড নট বাট টু টক, আমরা জানি ব্র্যাকেটে কোনো টু এর মূল্য নেই, আনসার করার সময় কেটে দেবো। আই কুড নট বাট টু টক টু হার, অর্থাৎ এই স্ট্রাকচারটির অর্থ হচ্ছে কোনো কিছু না করে থাকতে পারলাম না বা থাকতে পারলেন না, এরকম একটা অর্থ প্রকাশ করবে। মানে কোনো ব্যক্তি কোনো কাজ না করে থাকতে পারলো না এমন অর্থে। তাহলে কী হবে? দেখেন আই কুড নট বাটের পর আমরা জানি এই স্ট্রাকচারের পর আমার ভার্ব ওয়ান বসে, তাহলে অর্থ কী দাঁড়ালো? আই কুড নট বাট টক টু হার, আমি তার সাথে কথা না বললে পারলাম না। আমরা এখন দেখি নিচেটা শুডের অর্থ। ইউ শুড রেসপেক্ট, তো শুড অর্থ উচিত, তো শুডের পর আমার কীভাবে ভার্ব ওয়ান বসলো। ওট টু এবং শুড একই অর্থ, ওট টু এবং শুড একই অর্থ, দুটি অর্থ কোনো কাজ করা উচিত। তাহলে ইউ ওট টু রেসপেক্ট হার ইয়ার এল্ডার্স, তোমাদের বয়োজ্যেষ্ঠদের বা বড়দের তোমাদের সম্মান করা উচিত। আচ্ছা, এখন দেখি এই যে টু, ব্র্যাকেট টুর কোনো মূল্য নেই, তাহলে এখানে বি ভার্ব বলতে কী হবে? ইউ শুড বি রেসপেক্টফুল টু আদার্স। প্রশ্নটা হচ্ছে ইউ শুড বি রেসপেক্টফুল, ইউ শুড ব্র্যাকেটে বি রেসপেক্টফুল টু ইউর এল্ডার্স, বড়দের প্রতি তোমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাহলে ইউ শুড বি রেসপেক্টফুল টু ইউর এল্ডার্স। তো পরের পেজে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাই যে বাক্য যদি চিরন্তন সত্য হয় বা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেমন আইস ফ্লোট, এখানে আইসটা হচ্ছে থার্ড পারসন, তাহলে সেই জন্য কী হলো আমাদের এখানে? হ্যাঁ, আইসের সঙ্গে ফ্লোটস হলো অন ওয়াটার, পানি বড় পানিতে ভাসে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত, এটা সত্য, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন আমরা প্রশ্ন করতে পারি যে কেন এগুলো এস বাই এস যোগ হলো? মনে রাখতে হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মূল ভাবের সাথে এস বাই এস যোগ হয় বা আইএস যোগ করতে হয়, এটা আমাদেরকে অর্থ হিসেবে বুঝে নিতে হবে। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে অস্ত যায়, তাহলে দ্য সান এই সেটের সঙ্গে এস যোগ হলো, ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে অস্ত যায়। দ্য মুন শাইন অ্যাট নাইট, তা আমাদের কী করতে হবে? যেহেতু চাঁদ রাতে কিরণ দেয়, তাহলে কিরণ যেহেতু সেটা সত্য, তাহলে দ্য মুন এই থার্ড পারসন শাইন্স অ্যাট নাইট। ফ্লাওয়ার্স বি গিফটস অফ নেচার, এখানে ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, হচ্ছেন বহুবচন, এটা হচ্ছে বহুবচন, এই জন্য বিটা এখানে হয়ে গেল আর। ফ্লাওয়ার্স আর গিফটস অফ নেচার, এখানে কেন আর হলো? কারণ যেহেতু চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে দুই ধরনের ভাব বসতে পারে। প্রত্যেকটা সেন্টেন্সের প্রাথমিকভাবে দুই ধরনের ভাব বসতে পারে, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব। ডু ভার্ব হচ্ছে আমার এগুলো, আর বি ভার্ব হচ্ছে এই ভার্বগুলোকে বলা হয় বি ভার্ব। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট বি ভার্ব হচ্ছে অ্যামেজার, তো যেহেতু এই সাবজেক্টটা বহুবচন সেই জন্য আর বসলো। দ্য ওয়াটার টার্ন ইন্টু আইস ইফ ইউ কুল ইট টু 0 ডিগ্রি। আমরা যখন পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস এতে ঠান্ডা করি তখন পানি বরফে পরিণত হয়, তাহলে চিরন্তন সত্য। তা এই দ্য ওয়াটার থার্ড পারসন, যে জন্য এখানে টার্নস হলো। ম্যান টু বি মর্টাল, তো মানুষের চিরন্তন সত্য, ম্যান এখানে থার্ড পারসন, এই জন্য টুটা কাটা, ব্র্যাকেটে টুর কোনো মূল্য নেই, তাহলে কি হলো? ম্যান ইজ মর্টাল। এই ডিউ এখানে ভার্ব হিসেবে আছে শিশির পড়া, ইট ডিউ ইন উইন্টার, এর অর্থ হচ্ছে যেহেতু এটা চিরন্তন সত্য, তাহলে ইউ ডিউস ইন উইন্টার। যে আমি অধিকাংশ এখানে থার্ড পারসন হিসেবে দেখানোর চেষ্টা করেছি, বা এক্সাম্পল থার্ড পারসন, সেই জন্য মূল ভার্বের সঙ্গে সঙ্গে এস বাই এস অথবা আইএস যোগ হয়েছে। এখানে আইএসের কোনো অবস্থা নাই, সেই ধরনের আমরা যেমন স্টাডি এরকম কোনো ওয়াই শেষে কোনো ভার্ব পাইনি যেখানে আমরা আইএস করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ভার্ব দেখাতে পারবো। তো যাই হোক, এটা একটি গেল। এখন আসি বাক্য ইচ বা এভরি দিয়ে যখন শুরু হবে তখন থার্ড পারসন হিসেবে ব্র্যাকেটের ভার্ব চেঞ্জ করতে হবে। তো
যেমন এভরি ওয়ান হেড, তাহলে এই এভরি ওয়ান যেহেতু থার্ড পার্সন হিসেবে কাউন্ট করবো, তাহলে এটা মূল এটা হচ্ছে ডু ভার্ব, তাহলে এখানে হেডস হয়ে গেল, থার্ড পার্সন হিসেবে ভার্ব বসলো। এভরি বয় বি হ্যাপি, তাহলে এভরি বয় যদি বি দিচ্ছে আমরা, তাহলে এভরি বয় ইজ, বি ভার্ব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসবে, ইজ হ্যাপি। এভরিবডি নো করিম, তাহলে কী হবে এখানে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এই থার্ড পার্সনের ভার্ব হিসেবে কী হবে, এভরিবডি নোস। তো আমরা এখন শেষের পেজে চলে যাই। যদি এই শব্দগুলো যেমন সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, অ্যাট টাইমস, সামটাইমস, অ্যাট টাইমস মাঝে মাঝে, হ্যাঁ, এই শব্দ দুটো হচ্ছে মাঝে মাঝে। অলওয়েজ মানে সবসময়, জেনারেলি মনে রাখতে হবে। এখন জেনারেলি, অকেশনালি, নর্মালি এবং ইউজুয়ালি, এই প্রত্যেকটা অর্থ হচ্ছে সচরাচরভাবে। ডেইলি, এভরিডে, এগুলো তো আমরা বুঝতে পারছি। এই প্রত্যেকটি শব্দ যদি যে কোনো একটি থাকে বাক্য বা বাক্যের শেষে বা বাক্যের মাঝে, তাহলে বুঝতে হবে এই বাক্যটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন দেখেন, হি টেক 3 cups অফ টি ব্ল্যাক কফি ইনস্টেড অফ 1, মানে 1 কাপের জায়গায় 1 কাপের স্থলে সে নর্মালি 3 কাপ ব্ল্যাক কফি খায়। তাহলে নর্মালি আমি জানি সাধারণভাবে, সচরাচর এরকম কিছু একটা অর্থ প্রকাশ করবে সাধারণভাবে। তো যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তখন আমার ভাবটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে। তাহলে কী হবে, নর্মালি হি টেক্স 3 cups অফ ব্ল্যাক কফি ইনস্টেড অফ 1। হি রিড দ্য প্রথম আলো এভরিডে, এই এভরিডে, ডেইলি, রেগুলারলি মানে প্রত্যেক দিনের কথা বলছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই হিসেবে ভাবটা চেঞ্জ করতে হবে। যেমন হি রিডস দ্য প্রথম আলো এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস। আচ্ছা, এখন আমরা এই সমস্ত অ্যাডভার্ব যেগুলো বলি, এই সমস্ত শব্দগুলোকে আমরা 3 ভাবে বসাতে পারি বাক্যে। কখনো বাক্যের শুরুতে, কখনো বাক্যের সাবজেক্ট পর মাঝখানে, আবার কখনো বাক্যের শেষে। এই শব্দগুলো আমরা সবসময়, এইগুলোকে বলা হয় প্লেস অফ অ্যাডভার্বস। এই শব্দগুলোকে আমরা সবসময় 3 জায়গায় বসাতে পারি। একটি হচ্ছে বাক্যের শুরুতে, আর দ্বিতীয়টা যদি আমরা এটা ধরি যে বাক্যের শেষে, অথবা একটা হচ্ছে বাক্যের মাঝে। আনসারটি দেখি আমরা, সামটাইমস হি গোজ বাই, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই হিসেবে ভাবটা গোয়ের জায়গায় গোজ হলো। এখানে যদি ইউ থাকতো তাহলে হয়তো গো, এখানে আই থাকলে হয়তো গো। হ্যাঁ, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভাবটাকে এস বা ইএস বা আইএস যোগ করতে হয় থার্ড পার্সন হিসেবে, সেই জন্য এখানে গোয়ের সঙ্গে ইএস যোগ করে ভাবটি ঠিক করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। জেনারেলি আজকাল গেট আপ অ্যাট দ্য ক্র্যাক আপ ডন হচ্ছে খুব ভোরে, হ্যাঁ, অ্যাট দ্য ক্র্যাক আপ ডন। জেনারেলি আদ্রিতা গেটস আপ, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এস বাই এস যোগ আছে। গেটস আপ অ্যাট দ্য ক্র্যাক আপ ডন, খুব ভোরে সচরাচর কে উঠে, অদ্রিতা উঠে। অকেশনালি, মাঝে মাঝে হি ভিজিটস হিজ রিলেটিভস ইন ঢাকা, মাঝে মাঝে সে তার রিলেটিভসকে সাথে দেখা করে বা তাদেরকে ভিজিট করে অকেশনালি। হাউ লং ইট টেক ইউজুয়ালি টু রিচ দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই বাক্যটাকে আমাদেরকে প্রশ্নবোধক করতে বলা হয়েছে। প্রশ্নবোধক করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিটের কিছু রুলস রয়েছে, আমি একটু রাফ করে দেখানোর চেষ্টা করছি এই আনসারে আসার আগে। হাউ লংটাকে আমরা ঠিক রাখলাম, এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট করবো। তাহলে কি, ইট টেক্স, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য মূল ভার্বের সাথে এস বি এস যোগ হয়েছে। তো ইউজুয়ালি টু রিচ দেয়ার, তাহলে সচরাচর ইট টেক্স ইউজুয়ালি টু রিচ দেয়ার গেল। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বকে যখন, সেন্টেন্সকে যখন আমরা অক্সিলারি করব, মানে ভার্বটাকে সামনে নিয়ে আসবো, তখন ডু বা ডাস সামনে আসবে। এটা ডিপেন্ড করতেছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য সবসময় মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে ব্যক্তি হতে পারে, হি, শি, ইট, কোনো নাম হতে পারে, তখন মনে রাখতে হবে এরকম এস বা ইএস ভার্ব থাকলে প্রথমে আমাদেরকে ডাস শব্দটা আনতে হবে। ডাজের পর এই জায়গাটা এস বা এস রাখা যাবে না, সাবজেক্ট ঠিকই থাকবে। তা বাকি অংশ এটা হয়ে গেল। এই হাউ লংটা আমরা সামনে বসালাম, তাহলে কী হলো, হাউ লং ইট টেক ইউজুয়ালি টু রিচ দেয়ার, হ্যাঁ, সেখানে পৌঁছাতে সচরাচর কতক্ষণ লাগে। তাহলে প্রশ্নবোধক করলে কি, হাউ লং ডাজ, যে ডাজটা নিয়ে এসেছি আমরা শেষে, দেখেন, দ্য ডাজ ইট টেক ইউজুয়ালি টু রিচ দেয়ার, এখানে পৌঁছাতে সাধারণত কতক্ষণ সময় লাগে। তো এখন আমি একটু আপনাদেরকে আবার লেসনগুলিকে ওভারভিউ করে দেখাতে চাই। লেসনটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর বলি যে আমি এই প্রথম লেসনটি বা প্রথম এতক্ষণের যে লেসনটি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে বা দেখানোর চেষ্টা করেছি, সমগ্রগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং যেইগুলোর সাথে মূল ভার্বের মানে ভার্ব চেঞ্জ হয় না সেটির উপরে এটি লেসন। আমি আবারও বলছি,
আপনারা খুব ভালো করে শুনবেন। সেটি হচ্ছে এই লেসনটি রাইট ফ্রম ভার্বসের আজকের এই লেসনটি হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে এবং পাশাপাশি যেই ভার্বগুলোর পরে ভার্ব কোনো যোগ হয় না সেটির উপর একটা লেসনস। এইভাবে করলে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন যে আজকের লেসনটা কিসের উপরে। লেসনটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাশাপাশি 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 বুল ভার্বের যেগুলো আছে যে অক্সিলারি ভার্বগুলো বা যে ভার্বগুলো আপনাদের সামনে এখানে দেখানো হচ্ছে, আবার স্ক্রিনে দেখানো হচ্ছে এই মুহূর্তে, সেগুলোর উপর কোনো যোগ হয় না। তাহলে আমাদের করতে খুব সহজ হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট রিলেটেড অথবা ভার্বের শেষে এস বা এস কোনগুলোতে যোগ হয় না, এটির উপর একটি লেসন আমি দেখালাম এবং আপনাদের বুঝতে সুবিধা হবে এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।